আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। আজ 12ই রবিউল আউয়াল, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে পালন করেন মুসলমানরা। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। 63 বছর বয়সে একই তারিখে তিনি ওফাত লাভ করেন। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাজধানী সহ সারা দেশে জশ্নে জুলুস, শোভাযাত্রা, মিলাদ মাহফিল ও সমাবেশের আয়োজন করেছে বিভিন্ন দরবার শরীফ ও সংগঠন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়া। পরে শোভাযাত্রার করে তারা। রমনা কালী মন্দিরের গেট থেকে শোভাযাত্রা শুরু হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট, প্রেস ক্লাব মোড় প্রদক্ষিণ করে। মানবতার মুক্তির জন্য রাসূলের আগমন এবং ইসলাম শান্তির ধর্ম এই বার্তা সারা বিশ্বে পৌঁছে দিতেই শোভাযাত্রায় যোগ দিয়েছেন বলে জানান মুসলমানরা। আমরা ঈদে মিলাদুন্নবী ছাড়া আমরা 5 ওয়াক্ত নামাজ রোজা করি, রাসূলের মিলাদকে আমরা পালন করি। রাসূলকে আমাদের জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি। এই দিনে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসছে। উনি রহমতুল লিল আলামিন, যেহেতু সারা মানব জাতির জন্য রহমত স্বরূপ, এই জন্য আমরা আনন্দ করতেছি। আজকে আনন্দ উল্লাসের জন্য, দয়াল নবীকে স্মরণ করার জন্য আজকে আনন্দ র্যালি এবং বিশ্ব শান্তির লক্ষ্যে আজকে আমরা এই আনন্দ শোভাযাত্রা, আনন্দ র্যালি আমরা করে যাচ্ছি। প্রতি বছর 12ই রবিউল আউয়াল এলেই ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা ধ্বনি আর নবী প্রেমিকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বন্দরনগরী চট্টগ্রামের রাজপথ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে শুভাগমনের এই দিনটির সঙ্গে একাকার হয়ে গেছে চট্টগ্রামের জশ্নে জুলুস। এই জুলুসকে কেন্দ্র করে পুরো নগরী পরিণত হয় নবী প্রেমিকদের মিলন মেলায়। চট্টগ্রামে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এবার আয়োজন হচ্ছে 54তম জশ্নে জুলুস। এবারের জুলুসে নেতৃত্ব দেবেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জানদনশীল পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানের বক্তারা কি বলছেন? আপনি জানেন যে আজকে কিন্তু পবিত্র ঈদে মিলাদুন্নবী অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন, এবং এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং ওফাতকে কেন্দ্র করে সারা বিশ্বের মুসলিমরা নানা আয়োজনে কিন্তু এই দিনটি উদযাপন করতে হবে, এবং তারই অংশ হিসেবে আজকে আপনারা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ হচ্ছে। এর আগে র্যালি হয়ে গেছে, এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে আরও একটি আয়োজন চলছে, যেখানে এখন রাসূল সাল্লামের উপরে দরুদ এবং মিলাদ পড়া হচ্ছে এবং আলোচনা সভা শেষ হয়েছে। কিছুক্ষণ পরে এখান থেকে আরও একটি শোভাযাত্রা কিন্তু বের হবে, এবং এখানে যে আলোচনাগুলো হচ্ছে সেখানে মূলত উঠে এসেছে যে রসুলের প্রতি শুধুমাত্র মৌখিকভাবে প্রেম নয়, বরং রসুলকে অন্তর থেকে ভালোবাসতে হবে, এবং রসুল যে দিন নিয়ে এসেছেন, যে সুন্নাত নিয়ে এসেছেন, সেই সুন্নতকে নিজেদের জীবনে ধারণ করতে হবে, পালন করতে হবে। এই বিষয়টা কিন্তু বক্তারা এখানে তুলে এনেছেন, এবং সবাই বলেছেন যে রসুলকে প্রকৃত মর্যাদা দিতে হবে, প্রকৃত সম্মান দিতে হবে, এবং তার জীবনের আলোকে, তার শিক্ষার আলোকে জীবনটাকে আলোকিত করতে হবে, পরিচালিত করতে হবে। তাহলে এই রসুলের প্রতি প্রকৃত ভালোবাসা দেখানো হবে, এবং সেই আলোকে
বিশ্বে আসলে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। বর্তমান বিশ্বে যে অশান্তি চলছে, মুসলমানদের মধ্যে যে অনৈক্য বিভেদ চলছে, এই অনৈক্য বিভেদ সমস্যার সমাধান করার জন্য রসুলের প্রকৃত সুন্নতকে অনুসরণ করতে হবে। এই বিষয়টা কিন্তু এই আলোচনা এবং এই পালনগুলোর মধ্য দিয়ে উঠে আসছে। তো সব মিলিয়ে সারা দিনব্যাপী যে এই আনন্দ উৎসবের মাধ্যমে তারা বলেছে রসুলের আগমনকে আনন্দ এবং বিশ্ববাসীর জন্য যে রহমত হিসেবে আল্লাহ তাআলা বলেছেন, সেই রহমতের ধারা হিসেবে এই দিনটিকে আনন্দের অংশ হিসেবেই বিভিন্ন উৎসব আনন্দের মাধ্যমে এই বিভিন্ন দরবার শরীফের সমর্থক ভক্তরা পালন করছেন এবং আরও দিনব্যাপী তারা এই নানা আয়োজনের মধ্য দিয়ে এটি পালন করবেন। ধন্যবাদ আপনাকে। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। দরবার এলাকার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। এর আগে গতকাল শুক্রবার জুমা নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত নুরাল পাগলের দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এ সময় নুরাল পাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত ও দুই পক্ষের শতাধিক মানুষ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের উপর হামলা চালানো হয় এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয়। এতে ১০-১২ জন পুলিশ সদস্য আহত হন। হামলার এক পর্যায়ে বিক্ষুব্ধরা কবর থেকে নুরাল পাগলের মরদেহ উঠিয়ে এনে পুড়িয়ে দেয়। দেশের ভেতরে গভীর চক্রান্ত চলছে। পাকিস্তান আমলেও মাজার ভাঙা ও লাশ পোড়ানোর মতো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি একথা বলেন। রিজভী আরও বলেন, তাওহিদি জনতার নামে যারা এই কাজগুলো করছে তাদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। তারা দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে কিনা সরকারকে খতিয়ে দেখারও আহ্বান জানান তিনি। আমার কেন জানি মনে হচ্ছে ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। আমরা আমাদের এই বয়সে আমরা পাকিস্তান আমলে দেখেছি, ছোট তখন তো মাজার আক্রমণের কথা শুনিনি, তখন তো আমরা মাজারের কোন লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি। এখন তো আরো এগিয়ে যাওয়ার কথা দেখছি। আজকে হঠাৎ করে এই কাজগুলো কেন হচ্ছে? মাজার ভাঙা, মাজারে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা এটা গোয়ালন্দে ঘটেছে। এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। ডাকসু নির্বাচনের প্রচার শেষ হচ্ছে কাল। শেষ সময় ভোটারদের মন জয় করতে বিরামহীনভাবে ছুটছেন প্রার্থীরা। কেউ কেউ শিক্ষার্থীদের মাঝে ইশতেহার ও লিফলেট বিতরণ করছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার প্রত্যাশা করছেন ভোটাররা। এদিকে আগামী ভোট দেওয়ার পদ্ধতি শিক্ষার্থীদের শেখানো হবে বলে জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারের কি কি তথ্য রয়েছে আপনার কাছে এবং শেষ মুহূর্তে এসে এখনো প্রার্থীরা বিভিন্ন অভিযোগ করছেন কিনা? আর ডাকসু নির্বাচন সময় রয়েছে আর মাত্র একদিন। মহসিন হলে কিন্তু ছাত্র দলের প্রার্থী আব্দুল ইসলাম কথা বলছেন, তার কাছে আমরা সরাসরি চলে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া সেখানে তো আর কারো ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ নেই। আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমরা বিশ্বাস করি ভোটাধিকারে। আমরা দেখেছি এর আগেও ফ্যাসিস্ট হাসিনা বিভিন্নভাবে সে অনেক ভালো বারবার বিভিন্নভাবে সে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। সুতরাং জনমত প্রতিফলিত হয় ভোটাধিকারের মধ্য দিয়ে। আমরা ভোটাধিকারকে সম্মান জানিয়ে এবং সেই ভোটাধিকারের জন্য একটা দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম করেছে এবং সেই ভোটাধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সূচনা হতে যাচ্ছে গণতন্ত্র এবং ভোটাধিকার। আমরা সেই 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটাধিকারের উপর আমরা আস্থা রাখছি। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। সুতরাং অন্য কোনো ম্যাটারে আমরা আপাতত কোনো কনসার্ন দিচ্ছি না। সোশ্যাল মিডিয়ায় কালকে একটা পোস্ট দেখা যাচ্ছে একজন প্রার্থী ক্লাসরুমে পরিচালনা চালাচ্ছে। এই বিরুদ্ধে ক্লাসরুমে সরাসরি প্রচারণা শুধু গতকালকে না,
আমরা দেখেছি অনেক হেভিওয়েট প্রার্থী সরাসরি ক্লাসরুমে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। এটা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। সেটা দেখলাম যে মোটামুটি পত্রিকাতে সেই নিউজটা আপনাদের কাছে এসেছে, আমার কাছে এসেছে, নির্বাচন কমিশনের কাছে অবশ্যই গিয়েছে। তারা কি ব্যবস্থা অবশ্যই তাদের আমাদের জায়গা থেকে হচ্ছে যে মৌখিকভাবে আমরা জানিয়েছি যে আপনারা, কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। ডাকসু নির্বাচন সম্পর্কে দেখছিলাম আমরা। ওদিকে জাকসু নির্বাচনের প্রচারের সুযোগ আছে আর মাত্র 3 দিন। শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বন্ধের দিন হলেও প্রচার থেমে নেই। সকাল থেকে বিশ্ববিদ্যালয় পরিবহন চত্বর থেকে ঢাকাগামী বাসগুলোতে প্রচার চালিয়েছেন পরিবহন ও যোগাযোগ পদে দাঁড়ানো প্রার্থীরা। এ সময় তারা বাসগুলোতে উঠে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ভোট ও দোয়া চান। দুপুর 12টায় অদম্য 24-এর পাদদেশে ছাত্রদল সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণার কথা রয়েছে। অভ্যন্তরীণ যাতায়াতের জন্য আমাদের মেয়েরা হল থেকে ডিপার্টমেন্ট, লাইব্রেরি বা অন্য কোথাও খেতে যাবে, সেই জন্য পর্যাপ্ত পরিবহন নেই। সংকট কাটিয়ে আমরা নতুন বাস ক্রয় করে সে বাস সংকটগুলো আমরা ফিল আপ করবো ইনশাআল্লাহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন এবং ছাত্র দলের ইশতেহার ঘোষণা করার কথা ছিল আজ 12টায়, সেটি ঘোষণা হয়েছে কিনা? তানি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অদম্য 24 রয়েছে, সেই অদম্য 24-এর সামনে কিন্তু ছাত্রদল তাদের ইশতেহার ঘোষণা করবেন। অলরেডি তারা প্রস্তুতি গ্রহণ করেছেন, জড়ো হচ্ছেন। তারা কিছুক্ষণের মধ্যেই তাদের যে ইশতেহার রয়েছে, যে নির্বাচনী ইশতেহার, সেটি তারা ঘোষণা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আজকে কিন্তু বন্ধের দিন, বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর বন্ধ রয়েছেন। তারপরেও কিন্তু প্রার্থীরা তাদের যে প্রচারণা সেটা অব্যাহত রেখেছেন। বন্ধের মধ্যেও তারা বিভিন্ন হলে গিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কিন্তু তারা তাদের যে প্রচারণা সেটি তারা প্রচারণা অব্যাহত রেখেছেন এবং তাদের যে প্রতিশ্রুতি রয়েছে, তাদের যে ইশতেহারগুলো রয়েছে, সেগুলো নিয়ে কথা বলছেন ভোটারদের দ্বারে দ্বারে। তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত ভোট, সেই ভোট পাওয়ার আশায় কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের পিছনে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু এখন এই মুহূর্তে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ 33 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তো নারী প্রার্থীরা কিন্তু একটি অভিযোগ করে চলেছেন বারবার। তারা বলছেন তারা সাইবার বুলেটিং এর শিকার হচ্ছেন, সাইবার বুলিং এর শিকার হচ্ছেন। যেই বুলিং এর বিরুদ্ধে কিন্তু তারা বারবার কথা বলছেন প্রশাসনের সাথে। তাদের যে দাবি, তারা প্রশাসন সেই রকম ব্যবস্থা নিচ্ছে। তবে প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা বলেছেন এই বিষয়ে তারা কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করেছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে ডুবে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় 14 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল 8:30টার দিকে নোয়াখালী থেকে আসা লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে পড়ে ডুবে যায়। পরে বাস থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয় তাদের বাড়ি লক্ষ্মীপুরে। এদিকে ঘটনার পর প্রায় 1 ঘন্টা লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। মধ্যাহ্ন সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।